আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে আপনাদের শিরোনাম দেখে বুঝতে পারছেন যে বিতাড়িত শয়তান হাসিনা যে পালিয়ে গিয়েছিল দেশ থেকে, সে আবার ফিরে আসতে চায় 15ই আগস্টে। এমন একটি প্রস্তুতির খবর চারিদিকে শোনা যাচ্ছে। তার যে ছেলে ওয়াশিংটনে থাকে, যে চোর, বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে ওয়াশিংটনে আয়েসে জীবনযাপন করছে, সে এক এক সময় এক এক কথা বলছে। এগুলো বলছে তার মা ফিরবে না, আবার বলছে তার মা ফিরবে, আবার বলছে তত্ত্বাবধায়ক হলে আলোচনা করবো, নানা রকমের অসংলগ্ন কথাবার্তা বলছে। সর্বশেষ বলেছে তার মা পদত্যাগ করে নাই। এবং তারপর পরই আজকে আমরা দেখলাম একটা জুডিশিয়াল কু করার একটা চেষ্টা শুরু হয়েছে। তো জুডিশিয়াল যে কু করার চেষ্টা, সেই জুডিশিয়াল কু করার যেই চেষ্টা প্রতিহত হয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার এখনো হানিমুন মুডে, অন্তর্বর্তীকালীন সরকার এখনো হানিমুন মুডে, তারা দুলকি চালে তারা চলছেন। এখনো শেখ হাসিনার মনোনীত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সকল কি পয়েন্টে বসে আছে, সকল গোয়েন্দা সংস্থায় হাসিনার লোক, সকল কি পয়েন্ট গুলোতে এখন হাসিনার লোক বসা। তো এই ব্যাপারে তারা এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত নেয়নি। অন্তত কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া প্রয়োজন ছিল। তো সার্বিক সবগুলো পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি গোপালগঞ্জে আজকে হামলা হয়েছে, সেনাবাহিনীর উপরে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন গুরুতর। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমান্ডো এবং 28 বছর তিনি সেনাবাহিনীতে সার্ভ করেছেন। বর্তমানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনায় অংশ নেন, ত্রুটি বিচ্যুতি তুলে ধরেন, পরামর্শ দেন। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারা এবং তারা ভবিষ্যতে দেখবেন, তাদের সবাইকে সালাম আলাইকুম, শুভেচ্ছা। আসলে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আরেকজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সাফায়েত। সাফায়েত, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাফায়েত একজন মেধাবী অফিসার সেনা বাহিনীর, এবং পরবর্তীতে আজিজ আজিজ সাহেবের আমলে কিছু নতুন নতুন কিছু শর্ত আরোপ করায় তাকে সেনাবাহিনী ছাড়তে হয়। মেজর সাফায়েত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম কনক ভাই, আপনাকে এবং আপনার সমস্ত দর্শকদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক রওশন হক। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। এই আন্দোলনের অনেক আগে থেকেই তিনি তার মতো করে ক্রমাগত লিখেছেন, প্রতিবাদ জানিয়েছেন তার তার জায়গা থেকে, এবং তিনি স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করেন, লেখালেখি করেন। রওশন হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত আপনাদের সবাইকে, আর স্পেশাল থ্যাঙ্কস কনক আপনাকে আমাকে ডাকবার জন্য, অবশেষে ডাকলেন, ধন্যবাদ। না, আমার সঙ্গে কথা বলাটা একটু ঝুঁকিপূর্ণ, তো এই জন্য ডাকবো করে ডাকা হয় না। আর এত জটিল জটিল বিষয় নিয়ে কথা হয় সচরাচর একজন দুজনের সঙ্গে কথা, একজন একজন করে কথা হয়, তো যার ফলে হয় না। তো আশা করি এখন থেকে আপনারা সবাই, মুস্তাফিজ ভাই, সাফায়াত, ওনারা তো আমার সঙ্গে যোগ দিয়ে আপনি নিশ্চয়ই আসবেন বিভিন্ন পর্যায়ে। তো প্রথমে আমি মুস্তাফিজ ভাই আপনার কাছে যাই, যে এই যে ধরেন গোপালগঞ্জের সেনাবাহিনীর উপর হামলা হলো, গোপালগঞ্জে গত বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু এনআরকি সৃষ্টি করছে, তা ছুরি বটি নিয়ে ব্যাপক রকমের হুমকি দিচ্ছে হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। হাসিনা বসে আছে ভারতে, সেখান থেকে নানা রকম ইনস্ট্রাকশন দিচ্ছে, একটি টেলিফোন রেকর্ডও তার সবাই শুনেছি ইতিমধ্যে। আপনি কিভাবে দেখছেন যে সেনাবাহিনীর ভূমিকা কি, সেনাবাহিনী কেন আক্রান্ত হলো গোপালগঞ্জে, এর মধ্যে কোনো অন্য পরিকল্পনা আছে কিনা, কি মনে করেন, শুনতে চাই। ধন্যবাদ কনক ভাই। আমি সবাইকে বলে নিই, আপনি দেখতে পাচ্ছেন আমি গাড়িতে আছি, যে জায়গাটা পার করেছি, যদি বাই চান্স পুলিশ টুলিশ কিছু আছে আমি হয়তো ক্লোজ করে সামনে চলে যাবো, আগে বলে রাখলাম। আচ্ছা, আমি যেভাবে দেখি গোপালগঞ্জের যে ইনসিডেন্টটা দেখলাম, প্রথমে আমি সেনাবাহিনী যারা ওখানে ছিল তাদেরকে আমি মোবারকবাদ জানাই যে তারা এক্সট্রিম ফোর্স, যেটা হাসিনা ফ্যাসিস্ট সরকার যেটা এই ধরনের সিচুয়েশনে গুলি করে মেরে ফেলতো লোকজনকে, তারা এক্সট্রিম ধৈর্যের একটা উদাহরণ দিয়েছে। এবং এটা অ্যাকচুয়ালি আর্মির ক্রেডিবিলিটিকে আরো আপ করবে, যে তারা, তাদের কাছে যেহেতু অস্ত্র আছে, সাধারণ জনগণকে তারা ইচ্ছা করলে গুলি করতে পারতো, কিন্তু তারা গুলি করেনি। বাট আমি মনে করি যে এই সিচুয়েশনটা, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই জায়গাটায় আমার মনে হয় যে আমরা যদি জাস্ট কিছুদিন এই জায়গাটা ইগনোর করি, লেট গোপালগঞ্জ রান এট দেয়ার ওন ফর এ টাইম, যখন সিচুয়েশন আরো স্টেবল হবে তখন। কারণ এটাতে অনেকগুলো নাশকতার ব্যাপার রয়েছে। যেমন আমি কয়েকবারই লাইভে বলেছি যে এনটিএমসির প্রাক্তন যে প্রধান ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান, তাকে তার বাসায় হোম, যেটা হাউস অ্যারেস্ট যেটা বলে, করে রেখেছে। বাট তার কাছে টেলিফোন আছে, সে সবার সাথে ফোন করে বেড়াচ্ছে। এবং আমি সন্দেহ করছি, যেটা মানে এটাই বেস্ট অ্যাজাম্পশন, বেস্ট গেস, যে সে যেহেতু তারা বুঝে ফেলেছে যে এখানে যে গ্রুপটা আছে তারা ফিউচারে তারা এখানে স্টাক হয়ে যাচ্ছে, তাদেরকে বিচারের সম্মুখীন হইতে হবে। সো তারা এই কারণে এই ধরনের একটা এনার্কি কিছু একটা সৃষ্টি করার প্ল্যান করেছে। এবং এটার কারণটা দেখেন, আপনি যদি জয়ের যদি স্টেটমেন্ট গুলো দেখেন, প্রথমে বলেছে যে রাজনীতি ছেড়ে দিচ্ছে, আসবে না, সেকেন্ড থার্ড, এখন বলতেছে যে তার মা নাকি সাইনই করেনি এবং সে স্টিল প্রধানমন্ত্রী, সে নাকি আবার আসবে। সো এটাতে বোঝা যাচ্ছে। কারণ দেখেন, আমি এটা কালকে লাইভে বলেছি যে
এখন তারা ভেবেছিল যে একটা কু হলে মানে কি হয়, একটা কু হলে সাথে সাথে যাদেরকে প্রসিকিউট করতে হবে ইমিডিয়েটলি তাদেরকে সেগ্রিগেট করা হয়, যারা আরেকটু কম অফেন্স থাকে তাদেরকে টেকনাফ তেতুলিয়া বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া এবং ইমিডিয়েট করে দেওয়া হয়। বাট এই ক্ষেত্রে এটা হয় নাই, হয় নাই এটাই যারা দেশের বিরুদ্ধে কাজ করতেছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ করে তাদেরকে উৎসাহিত করেছে এবং তারা সুযোগ পেয়েছে। এবং এটা শুধু যে ইয়া করেছে তা না, গোপালগঞ্জে কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ভিউটা দেখেন যে আমি আজকে একটা ভিডিও দেখলাম যে প্রায় 1000 খানেক লোক ইন্ডিয়ান বর্ডারে চলে গেছে, বা শাহবাগের মধ্যে অনেক সনাতন ধর্মাবলম্বী একসাথে জমায়েত হয়েছে। এট দ্য সেম টাইম গতকালকে বোধহয় টাইম স্কোয়ার একটা হয়েছে। এই সবগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের একটা কোঅর্ডিনেটেড এফোর্ট, এবং এইটার কারণেই এই যে কুয়ের পরে যে ইমিডিয়েট যারা সরাসরি দোষী তাদেরকে যে সেগ্রিগেট করেনি, এটার কারণে কিন্তু তারা স্ট্রেংথটা গ্রো করেছে। এবং গতকালকে আপনারা সবাই আদালতের যে কুটা করার কথা ছিল, তারা যে একটা প্ল্যান করেছিল ওইটাকে ছাত্ররা সাকসেসফুলি নস্যাৎ করে দিয়েছে। তবে আমি বিশ্বাস করি এখন আমরা যত ভয়ই পাই যে ছাত্ররা কালকে যে স্ট্রেংথটা দেখাইছে গ্রাউন্ডে, ওইটার কারণে এখন আর কোনো চক্রান্তই কাজে লাগবে না। গোপালগঞ্জের এটাকে আমি বলি, গোপালগঞ্জের যে ট্রুপসরা ছিল তারা ছিল হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট থেকে, ওখানকার জিওসি হচ্ছে মেজর জেনারেল মাহবুব, আমার কোর্সমেট, এবং সে হচ্ছে ওই ব্রিগেডিয়ার। স্যার আপনি মিউট। একটা ছবি আমার কাছে আছে, সে গিয়ে সালাম করেছিল। একটু পেছন থেকে বলতে হবে আপনি মাঝখানে মিউট হয়ে গেছেন। কথা ভেঙে গেছে আপনার প্রথম থেকে। আপনার জিওসি একটা বন্ধু সেখান থেকে। আচ্ছা, জিওসি মাহবুব হচ্ছে আমার বন্ধু, সে হচ্ছে এক্সট্রিম লেভেলের আওয়ামী লীগার এবং হাসিনা প্রেমী। সে একটা পাবলিক অনুষ্ঠানে ওই মেজর জেনারেল ইউনিফর্ম সে হাসিনাকে সালাম করেছে। এটা ছবি আমার কাছে আছে, আমি আপনাকে পরে দিব। এবং সে যেটা করেছে, আমি ওখানকার কিছু অফিসারের সাথে কথা বলেছি, ওরা বলেছে যে কিছুদিন আগে আমি হোটেলটার নামটা ভুলে গেলাম, জারিফ নাকি কি একটা হোটেল, যেটার মধ্যে আগুন লেগে বোধহয় 40 জনের মতো লোক মারা গেছে। এবং এটা যখন হয় সেনাবাহিনীর একদম ক্যান্টনমেন্টের খুব কাছে, এটা ইচ্ছা করলে একজন ব্রিগেড কমান্ডার নাকি তাকে বলেছিল যে আমি ট্রুপ পাঠাই লোকজনকে ইয়ে করে, সে এটাতে মানে ফায়ার ফাইটিং এর জন্য তো আমরা এক্সপার্ট, আর্মিরা পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সে না করেছে। এবং আরো কয়েকটা জায়গায় বলছে যে সে চাচ্ছিল কোথাও একটা গন্ডগোল হোক মানে হচ্ছে ওই যে জয়ের যে কথাটা যে ফিউচারে তার মা আবার আসবে, মানে দেশকে একটা এনার্কি সিচুয়েশনে নিয়ে যাবে, এটা একটা কোঅর্ডিনেটেড এফোর্ট। সো তবে অন গ্রাউন্ডে যেটা আমি বলেছি যে কিছু সিনিয়র অফিসাররা এখনো কনস্পিরেসি করলেও অ্যাজ এ হোল সেনাবাহিনীর যে জুনিয়র লট আছে তারা এক্সট্রিমলি লয়ালিস্ট টু দ্য কান্ট্রি। আপনি তো জেনারেল মায়ের একটা ভিডিও দেখেছিলেন, ওইটা সেম জিনিস, অডিও ভিডিও দেখিয়েছিলেন যে আমরা ওটাই হচ্ছে দেশের জন্য, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলের জন্য, বাট এরা একটা রাজনৈতিক দলের জন্য নিয়েছে। সো মেজর জেনারেল মাহবুবকে আমি মনে করি ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত, কারণ এই ঘটনাটা আমার মনে হয় তার সাথে জড়িত, সেটার সাথে জড়িত। এবং আমি আরেকটা ইনফরমেশন পেয়েছি, আমি অ্যাকচুয়ালি কাজে ছিলাম দেখে আর বিস্তারিত জানতে পারিনি, সেটা হচ্ছে জয় নিজে ফোন করে এই জিনিসটা করেছে। এটার মানে এনটিএমসি সম্ভবত এই জিনিসটা মানে অ্যাট প্রেজেন্ট এনটিএমসি সম্ভবত এটা কাভার করেছে, আমাকে একটা রেফারেন্স দিয়ে বলেছে যে এটার সাথে জয় সরাসরি জড়িত, যে গোপালগঞ্জে কেউ আসলে যেন এক্সট্রিম আর্মি ঢুকলেও তাদেরকে গাড়ি চালিয়ে দেয়। সো এটা তাদের একটা প্রোগ্রাম যে আর্মির সাথে আবার জনগণকে মুখোমুখি দাঁড়া করে দেওয়া। বাট যারা ওখানে গ্রাউন্ডে ছিল তারা ইচ্ছা করলেই তো পারতো যে তাদের গাড়িতে বা তাদের যে ইনজুর্ড হয়েছে যে কয়জন লোক, এটা না করতে, তারা ইচ্ছা করলে গুলি করতে পারো, তারা পারেনি। এটা আমি বলবো আর্মির ক্রেডিবিলিটি আরো বেড়ে গেছে। তো এখন যেটা আমি মনে করতেছি যে এই মুহূর্তে জেনারেল ওয়াকার কেন যে এখনো ওই যারা পারপিট্রেটর যারা আছে, যারা আয়নাঘরের সাথে জড়িত, আমরা সবাই দেখেছি। এখন পর্যন্ত কি মামলা হয়েছে কিনা, মানে মামলা তো হওয়া উচিত সবার নামে, হওয়ার পরেই হইলেই তো এই যারা আছে তাদেরকে ইচ্ছা করলেই তো উনি পদত্যাগ পত্র বা ফোর্স রিটায়ারমেন্ট বা যাকে যে অনুযায়ী মেরিট অনুযায়ী শাস্তি ওটা উনি দিতে পারেন, কিন্তু উনি এটা দিচ্ছে না। এই দিচ্ছে না কারণেই কিন্তু এই ডিলেটা হচ্ছে। উনি যদি বলেন যে হ্যাঁ 46 বেড, উনি বিশ্বাস করতে পারতেছে না। 46 দরকার নাই এই মুহূর্তে, প্যারা কমান্ডো ব্যাটালিয়ন দুইটা কোম্পানি আছে ঢাকায়, বা তুমি অর্ডার দিয়ে নিয়ে আসতে পারেন তাদেরকে, যে তার আশেপাশে সিকিউরিটি বৃদ্ধি করে তিনি ইচ্ছা করলেই যে একটা কাউন্টার ফিজিক্যাল কুপ বা একটা ব্লাডশেড যাতে না হয়, উনি ইচ্ছা করলে এই ফোর্সটা উনি র্যালি করে ওই সংশ্লিষ্ট অফিসারদেরকে অ্যারেস্ট করতে পারেন। বাট উনি অনেক দেরি করতেছেন, এবং দেরি যত করতেছেন তত এই জিনিসটা আনস্টেবিলাইজ হচ্ছে। বাট আমি কনফিডেন্ট যে এখন যে কালকের যে কুটা যে ছাত্ররা যে ক্যান্সেল করে দিয়েছে তাদের প্রেজেন্সে, এবং এখন সব পার্টি বুঝে যাবে যে এখন আর কোনো এই ধরনের কনস্পিরেসি করে লাভ নাই। এবং আমি মনে করি যত দিন যাবে সিচুয়েশন আরো স্টেবল হবে। আর আমি মনে করতে চাই যে অনেকে
এই 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 তত্ত্বাবধায়ক সরকারে কারা আছেন না না আছেন, আমি এটা নিয়ে এটা বলে এটা ইটস এ বিগ নট এ বিগ ডিল। আমি মনে করি যে প্রফেসর ইউনূস একজন মানে মানে একজন প্রজ্ঞাবান ব্যক্তি। উনি যাদেরকে আমি জানি যে আমেরিকা একজনের সাথে যিনি হয়েছেন, আমি নামটা ভুলে গেলাম, উনি কিন্তু পার্সোনালি ফোনে কথা বলেছেন। সো উনি অবশ্যই তার কাজের জন্য হ্যান্ডপিক করেছেন। এখানে এনজিও বেশি হয়েছে বা অন্য সরকারি কর্মকর্তা বেশি হয়েছে বা কম হয়েছে, এই ধরনের আমরা তর্কে না গিয়ে আমরা মনে করি যে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি যত দিন যাবে এটার ইয়াটা আরো বৃদ্ধি পাবে, মানে ক্রেডিবিলিটি বাড়বে এবং স্টেবল হবে। মুস্তাফিজুর রহমান, এটা খুব আর্লি টু কমেন্ট যে কি অবস্থা, বাট ধরেন এট এ গ্লেন্স যা কিছু হচ্ছে, অনেকে মনে করছেন যেখানে এমন কোনো বোল্ড ডিসিশন নেওয়ার মতো লোকের সংখ্যা কম, বা যে অ্যানার্কিক একটা সিচুয়েশন, এই সিচুয়েশন ট্যাকেল করার মতো আরো আরো স্ট্রং লোক দরকার ছিল। যাই হোক, আমরা পর্যবেক্ষণ করি, দেখা যাক কি দাঁড়ায়। আমি আবার আসি আপনার কাছে, মেজর সাফায়াত, কি মনে করছেন আপনি, কিভাবে দেখছেন? প্রায় 5 তারিখ থেকে 10 দিন হয়ে গেল না, হাসিনা পতনে 10 দিন হলো, শপথ নেওয়ার 5 দিন, আজকে 10 তারিখ, 5 দিন হলো, আর শপথ নেওয়ার বোধহয় হলো 2 দিন, না 3 দিন, 2 দিন চলছে। তো কিভাবে দেখছেন, মূল্যায়নটা কি? এই যে এখনো কিন্তু আমার কাছে খবর আছে যে টোটাল 25 জন সেনা কর্মকর্তা বিভিন্ন ভাবে হাসিনার দ্বারা প্রভাবিত হচ্ছেন এখন পর্যন্ত। এর মধ্যে ডিজিএফআই চিফ থেকে শুরু করে অনেকেই আছেন, এবং এদের কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই। আমাদের বিচারপতিরা, আমাদের অন্যান্য জায়গাগুলো কিভাবে দেখছেন, কি মনে করেন? হ্যাঁ অবশ্যই। এখন থ্যাংক ইউ কনক ভাই। যে ব্যাপারটা, নতুন সরকার, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা ক্ষমতা গ্রহণ করেছেন, কিন্তু তাদের এখন পর্যন্ত অ্যাক্টিভিটিস গুলো কিন্তু যে কোনো সাধারণ সরকারের মতো, হ্যাঁ, যে সেরেমোনিয়াল যে সমস্ত কাজগুলা, ওনারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন, উনি সম্ভবত রংপুরে গিয়েছেন ওখানে কবর জিয়ারত করার জন্য। তো দেখেন, এই জিনিসগুলো তো এটা ঠিক ছিল। মানে যদি আজকে আমরা সাধারণ কোনো পরিস্থিতি হতো, তো সাধারণ পরিস্থিতিতে এই জাতীয় কর্মকাণ্ড আসলে ঠিক ছিল। কিন্তু যেই পরিস্থিতিতে আজকে আমাদের এই সরকারের আগমন, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা বিপ্লব হয়ে গেল দেশে, এত রক্তপাত, হ্যাঁ, এই যে ধরেন আওয়ামী লীগের মানে হাসিনার রেজিম, তারা যে যাওয়ার আগে এত রক্তপাত করে গেল, এত ধ্বংসযজ্ঞ, এত রক্তপাত, এত কিছুর পরে যেই পরিস্থিতিতে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখন তো আসলে আমার মনে হয় এই জাতীয় জিনিসগুলো আপাতত কিছুদিনের জন্য শেলফ করা উচিত। আর এখন যেটা দরকার সেটা হচ্ছে কি হাউসকিপিং। এই টাইমটা ছিল আমাদের দরকার যেটা হাউসকিপিং এর, যে আপনি আগে আপনার নিজের ঘরটাকে গোছাবেন, ঘর সামলাবেন, তারপরে আপনাকে এখন যেটা কর্নেল মুস্তাফিজ স্যার যেটা বলছিলেন যে এখানে আপনার অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো কিন্তু সেই আগের রেজিমের লোকজনই তারা এখনো রয়ে গিয়েছে। একদম আমরা সেটা জুডিশিয়ারি বলি, আমরা সেটা পুলিশ বলি, বিউরোক্রেসি বলি, মিলিটারিতে বলি। অবশ্যই আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার, উনি এখন পর্যন্ত উনি চমৎকার, ওনার প্রত্যেকটা কাজই ভালো ছিল। কিন্তু ওনাকে যারা ঘিরে রেখেছে বা ওনার আশেপাশে যারা আছে, এরকম অনেকগুলো মানুষকে নিয়ে আমরা জানি, তাদের ট্র্যাক রেকর্ড আমরা জানি, তাদের অতীত আমরা জানি। কর্নেল মুস্তাফিজ যেরকম যার কথা বলছিলেন, যশোরের জিওসি, ওনাকেও তো আমরা ওনার অতীত আমরা জানি, যে উনি দীর্ঘদিন শেখ হাসিনার এএমএসপিএম ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দীর্ঘদিন একদম মানে পরিবারের সদস্যের মতো একজন হয়ে গেছিলেন সেই মানুষ। কারণ আমি নিজেও সেই সময় ঢাকায় ছিলাম 2012-13, আমি যে সময়টার কথা বলছি, আমি 46 ব্রিগেডে ছিলাম তখন। মানে ঢাকায় যে 46 ব্রিগেড, যাকে নিয়ে এত কথাবার্তা, এত আলোচনা, আমি সেই ব্রিগেডের একজন স্টাফ অফিসার সেই সময় ছিলাম। এবং ঘটনাচক্রে সেই সময় আমি যেই দুজন মানুষকে আমি কমান্ডার হিসেবে পেয়েছি, সেই দুজন মানুষই কিন্তু এখন বিভিন্নভাবে আলোচনায় আছেন। প্রথম জন হচ্ছেন আমাদের এখনকার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, এবং উনি চলে যাওয়ার পরে পরবর্তী যিনি কমান্ডার আসলেন, যিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল, বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল মুজিব, যাকে নিয়েও আপনারা অনেক রকমের কথাবার্তা শুনেছেন। ওনাকে তো এই নতুন আসার পরপরই, মানে আওয়ামী লীগ রেজিমের পতন হওয়ার পরপরই তাকে, উনি এর আগ পর্যন্ত সেনা সদরে উনি কিউএমজি পরমাস্টার জেনারেলের দায়িত্বে ছিলেন, ওনাকে এখন সরিয়ে দিয়ে জিওসি আরডক ময়মনসিংহে যে আমাদের যে ট্রেনিং এন্ড ডক্টর কমান্ড, ওখানে ওনাকে পাঠানো হয়েছে। তো এই দুজনকে আমি আমার কমান্ডার হিসেবে পেয়েছিলাম। এবং সেই সময় বিশেষ করে যখন জেনারেল মুজিব যখন আমাদের কমান্ডার ছিলেন, এই যে এখন যিনি 55 পদাতিক ডিভিশন, অর্থাৎ যশোরের যিনি জিওসি জেনারেল মাহবুব, ওনাকে আমি খুবই অহরহ আমি আমার অফিসে দেখতাম। আমাদের 46 ব্রিগেডের অফিসে উনি আমাদের জিমে আসতেন, বিকালবেলা উনি আমাদের সাথে মাঝে মাঝে ফুটবল খেলতে আসতেন। তো বিভিন্ন কারণে আর কি আমরা তো সেই সময় তার অ্যাক্টিভিটিস আমরা জানি, আমরা দেখেছি। এবং পরবর্তীতে মানে অনেক কি পরিমাণ উনি ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার সাথে, সেটাও আমরা জানি। এবং যেটা হয়েছে যে উনি কিন্তু তারপরে ধরেন উনি কর্নেল হলেন, কর্নেল তারপর ব্রিগেডিয়ার হওয়ার পর সম্ভবত সাভারে কোনো একটা ব্রিগেড কমান্ডার ছিলেন। উনি ইউকেতে, লন্ডনে উনি আমাদের যে হাই কমিশন, সেখানে উনি ডিএ ছিলেন। তো উনি কিন্তু সবসময় ভালো এই অ্যাপয়েন্টমেন্ট গুলোতে কিন্তু সবসময় ছিলেন, এবং ডিএ থেকে তার পরবর্তীতে ওনাকে প্রমোশন দিয়ে নিয়ে আসা হয় দেশে, এবং যশোরের উনি যে 55 পদাতিক ডিভিশনের জিওসি উনি। তো উনি কিন্তু, আমি যেটা জানি, ধরেন গ্রাউন্ড লেভেলে আপনার এখানে একটু কন্ট্রাস্ট আছে, যে আমাদের যারা জুনিয়র অফিসার, যারা সেই ডিভিশনের জুনিয়র অফিসারদের কাছে কিন্তু উনি খুবই জনপ্রিয়।
উনি খুব কেন জনপ্রিয়, কারণ উনি দেখা যায় যে ওই যে যেটা বলছিলাম, সব ইয়াং অফিসার লেফটেন্যান্ট ক্যাপ্টেনদের সাথে উনি গিয়ে খেলবেন, ফুটবল খেলবেন, তাদেরকে সাথে নিয়ে গান বাজনা করবেন। তো এখন ইয়াং ছেলে পেলেরা তো এগুলো দেখলেই, কারণ আমরা তো জেনারেলদেরকে এগুলো করতে দেখে অভ্যস্ত না, তো স্বাভাবিকভাবে একজন জেনারেল যখন এগুলো করবে তারা তো ও মাই গড আমার জিওসি কত ভালো। কিন্তু সেই জিওসির অতীত তো আমরা জানি। হ্যাঁ, সেই জিওসি উনি অতীতে কি করে এসেছেন, উনি যে দীর্ঘদিন এই শেখ হাসিনার পরিবারের সাথে ওনার যে ঘনিষ্ঠতা, এগুলো তো আমরা জানি। তো যাই হোক, এই জন্য আসলে সন্দেহ তো চলে আসে। আপনি সন্দেহ না করতে চাইলেও আপনি যতই স্বাভাবিকভাবে আপনি চিন্তা করতে চান যে ঠিক আছে ওকে আমি কোনো রকমের নেগেটিভিটি নিয়ে আমি চিন্তা করবো না, এই ধরনের পরিস্থিতি কিন্তু চলে আসে। আচ্ছা, মানে কনস্পিরেসি আপনি বলতে পারেন কনস্পিরেসি থিওরি, কিন্তু আপনি না চাইলেও, আপনি অ্যাভয়েড করতে চাইলেও তো চিন্তাগুলো চলে আসে আপনার মাথায়, ইউ ক্যানট অ্যাভয়েড, তাই না? তো এখন যেটা আমরা জানি, আমি যেটা দেখেছি, এবং এই ইউনিটটা সম্ভবত আমার খুবই পছন্দ, মানে খুবই পরিচিত একটা ইউনিট, 10 ইস্ট বেঙ্গল, দুর্ধর্ষ 10। তো এই ইউনিটেরই গাড়ির উপরে হামলাটা হয়েছে, এবং এই ইউনিটের একাধিক অফিসার আমার সাথে কথা হয়েছে, এবং তারা সবাই প্রচন্ড রকমের তারা মানে ফিউরিয়াস, যে তাদের কথা হচ্ছে যে মানে সৈনিকরা আমাদেরকে, মানে তাদের কথা হচ্ছে যে স্যার সৈনিকরা আমাদেরকে বলছে যে স্যার একটা আবার আমাদের শুধু আদেশ দেন। কিন্তু অবশ্যই আমি বলবো যে যেটা স্যারও বলছিলেন যে ওইখানে যারা গ্রাউন্ডে যারা ছিলেন তাদের প্রতি আমার মানে কৃতজ্ঞতা, যে ওনারা কোনো রকমের, এবং বেসিক্যালি এই জিনিসটাই আওয়ামী লীগ চাচ্ছে, এই জিনিসটাই শেখ হাসিনা চাচ্ছে, বা জয় যে আজকে এত বড় বড় উনি মানে প্রত্যেকদিন তার কথাবার্তা চেঞ্জ হচ্ছে, এইটাই কিন্তু তারা চাচ্ছে, যেখানে একটা কোনো রকম একটা ভায়োলেন্ট রিয়াকশন হোক, ভায়োলেন্ট রিয়াকশন থেকে এখানে একটা রক্তপাত হোক, এবং রক্তপাত থেকে যদি আরো ভালো হয় যদি কিছু হিন্দু মারা যায়, সেটা তো তারা আরো বেশি করে চাচ্ছে, সেটা তাদের ন্যারেটিভকে আরো বেশি সাপোর্ট করবে যদি কিছু হিন্দু মারা যায়। এবং তখন তারা বলবে কি যে দেখো এখন এতদিন লোকালি হতো, এখন স্টেট স্পন্সর্ড হচ্ছে হিন্দু নির্যাতন। কারণ আমি জানি আজকে আমাদের বাইরে যে কি এনআরবিরা, হ্যাঁ আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশিদের কি এনআরবি মার্চ এগেইনস্ট হিন্দু জেনোসাইড, ভাই জেনোসাইড কোথা থেকে আসলো? হিন্দুদের উপর তো বাংলাদেশে কখনো জেনোসাইড হয়নি, জেনোসাইড কোথা থেকে আসলো? যেগুলো হয়েছে, এবং আপনারা দেখেন আমরা কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার দিয়ে আমরা দেখেছি যে অনেকগুলো হচ্ছে ফেক ঘটনা, যেগুলো আমরা অনলাইনে অনেক রকমের দেখবেন থ্রেড আপনি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে বা বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, যে ওখানে হয় কি যে যারা পোস্ট করছেন উনি কমেন্ট ডিসেবল করে দেন, কিন্তু ওনার নিজের 15-20টা উনি হয়তো কমেন্ট দিয়ে দিচ্ছেন যে এক একটা মানে ঘটনার লিঙ্ক, যে এইখানে নির্যাতন, এখানে নির্যাতন, এখানে নির্যাতন। এবং আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, অধিকাংশ জায়গাতেই না কোনো ছবি না বা কোনো ভিডিও না, এটা হচ্ছে কি কারো একজনের স্ক্রিনশট, কারো একজনের চ্যাটের স্ক্রিনশট, যে চ্যাট করছে বা কমেন্ট করছে ওটার স্ক্রিনশট, যে হ্যাঁ অমুক জায়গাতে আমাদের বাড়িতে হামলা হয়েছে, সেই আমিটাকে কোথায় হামলা হলো, কখন হামলা হলো, কই বাসা কোথায়, কে মানে কি ধরনের ক্ষয়ক্ষতি, এগুলো কোনো বর্ণনা নাই। এই ধরনের এগুলো হচ্ছে কি এখন দিস আর বিং টেকেন অ্যাজ রেফারেন্সেস। আচ্ছা, তারপরে কি একটা অডিও ক্লিপ খুব ঘুরে বেড়াচ্ছিল, একটা মেয়ে খুবই আতঙ্কিত, হ্যাঁ আমাদের বাড়িতে হামলা হচ্ছে, কিন্তু সেই মেয়েটাকে কি, তার পরিচয়, কোথায় হামলা হচ্ছে, কোথায় বাসা, কি ধরনের ক্ষয়ক্ষতি, নাথিং, কোনো ডিটেলস নাই, শুধু ওই একটা মেয়ের গলার আওয়াজ মানে আমি দেখলাম যে ঘুরে বেড়াচ্ছে। তারপর আমরা এরকম টোটাল 6টা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার টোটাল 6টা দেখিয়েছে যে এগুলো ফেক। একটা গির্জা ভাঙার ছবি দেখানো হচ্ছে, সেই গির্জাটার সম্ভবত 2021 বা 22 সালের কোনো ঘটনা, সেই গির্জা ভাঙার ছবি এখন দেখানো হচ্ছে যে দেখো খ্রিস্টানদের উপর মানে গির্জা ভাঙা হচ্ছে। তো এটা তো ভাই পুরোনো গেম, এবং আমরা তো এই প্রেডিকশনটা আমরা দিয়ে আসছিলাম হাসিনা যাওয়ার আগে দিয়ে, যখন দেখলো যে জামাতকে নিষিদ্ধ করে ওই কার্ডটা তার ফেল করলো, জামাত প্লেড এক্সেলেন্টলি, যে তারা কোনো রকমের রিঅ্যাকশনে যায় নাই, তখন কিন্তু আমরা এই প্রেডিকশনটা দিচ্ছিলাম যে তার হাতে ওয়ান লাস্ট কার্ড এখনো আছে, সেটা হচ্ছে কি হিন্দু নির্যাতন বা হিন্দুদের উপর অ্যাটাক করা। এবং ঠিক এই কাজটাই তাকে ইন্ডিয়ান মিডিয়া খুব সুন্দরভাবে শুরু থেকেই তারা এবং তারা কিন্তু আপনি দেখবেন ডক্টর ইউনুসকে যখন এনডিটিভিতে প্রথম যে ইয়েটা করা হলো, তার যে ইন্টারভিউটা এনডিটিভিতে কিন্তু তাকে, এবং ডক্টর ইউনুস খুব চমৎকারভাবে উনি পুরো ন্যারেটিভটা ঘুরিয়ে তাদের দিকেই ছুড়ে দিলেন যে আপনাদের যদি দোষারোপ করতে হয় হাসিনাকে দোষারোপ করেন। তো এই জিনিসগুলো কিন্তু মানে একটা মানে সুন্দর পাজলগুলো মানে বসানো যায়, আপনি একটু মাথায় বুদ্ধি থাকলে কিন্তু যে কেউ পাজলগুলো মিলাতে পারবে যে এই খেলাটাই হাসিনা খেলতে চাচ্ছে, এই খেলাটাই জয় খেলতে চাচ্ছে, যে এখন একটা গোপালগঞ্জে একটা অ্যাটাক করাবে এবং এখানে একটা রক্তপাত যেন হয়, এবার তারা চাচ্ছে এটা। এবং আমি জানি না গোপালগঞ্জের মানুষজন তারা কি তাদের মাথায় কি এইটুকু বুদ্ধি তারা কাজ করছে না যে হাউ দে আর বিং প্লেড, যে তাদেরকে যে এরকম একটা প্রভোগ করে এরকম একটা ঘটনা ঘটানো হচ্ছে এবং ওখানে যেন রক্তপাত হয় এবং যদি কিছু হিন্দু মারা যায়, কারণ গোপালগঞ্জে আমি যতদূর জানি ওখানকার হিন্দু পপুলেশন বেশ মানে পার্সেন্টেজটা অনেক বড়, তো স্বাভাবিকভাবে ওখানকার সাধারণ জনতা যদি রাস্তায় নেমে আসে ওখানে হিন্দু মানুষ থাকার সম্ভাবনা খুব বেশি, এবং সেখানে কিন্তু যদি একটা হিন্দু মারা যায়, হিন্দু মানুষের যদি রক্তপাত হয়, দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি দে ওয়ান্ট, এটাই তারা চায়। এটা হাসিনা ক্যাশ করতে আরো সুবিধা হবে। মির্জা শওকত, আমি আসবো আপনার কাছে। রওশন হক, কিভাবে দেখেন আপনি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব, বেশ অ্যাক্টিভ, এবং আপনি কন্টিনিউয়াস পোস্ট করতে থাকেন দিনে রাতে, সবসময় আপনার পোস্ট টিং টং করে আমাদেরকে জানান দেয় যে আপনি লক্ষ্য রাখছেন। তো কি মনে করেন এই যে পরিস্থিতিটা, নতুন অন্তর্বর্তীকালীন সরকার বা এই যে সার্বিক পরিস্থিতি, একজন সাংবাদিক হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ দর্শক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাদের সবাইকে। এখন যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে আমার শুভেচ্ছা। আপনাদের এই চ্যানেলে আমি প্রথম আসলাম, সেকেন্ড টাইম। যাই হোক, কেমন দেখছি, আমি বিগত 15-17 বছর ধরে লিখে যাচ্ছি হাসিনার
সম্পর্কে হাসিনার প্রত্যেকটা স্টেপস আমি আমার কাছে মনে হয় যে ওনার ছেলে জয়ের থেকেও আমি বেশি ফলো করেছি এবং সেই অনুযায়ী আমি লিখে গেছি এবং আজকে আমি অত্যন্ত খুশি যে আমার প্রতিটা লেখা আজকে সত্য প্রমাণিত হয়েছে। আপনারাও করেছেন, আপনারা যারা কথা বলেন টক শো করেন তাদের ভাষাটা তো সরাসরি ছিলই, আমিও ব্যাকে ছিলাম আপনাদের বলা যায়। আর আজকে আমরা যেই আমাদের সন্তানদের মাধ্যমে আমরা যে বিপ্লবের মুখোমুখি হলাম এবং যেই স্বাধীনতা আমরা আজকে পেলাম, এটা সম্পূর্ণ মানে কৃতিত্ব আমরা আমাদের সন্তানদেরকে দিতে চাই, আমাদের নতুন প্রজন্মকে দিতে চাই, এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যারা মারা গেলেন তাদের জন্য তো আমরা সারা জীবন দুঃখিত থাকবো, কষ্ট পাবো, প্রতিবার পানি খাওয়ার সময় মুগ্ধর কথা মনে পড়বে। এভাবে আমরা আমাদের আগামী পথ চলাকে আমরা এগিয়ে নিয়ে যাব ওদেরকে স্মরণ করার মাধ্যমে। তো কেমন দেখছি এটা যদি আপনি মানে একাধারে প্রশ্ন করেন তাহলে বলবো আমার চোখে এখন পর্যন্ত খারাপ কিছু আমি দেখছি না। আমি মনে করছি যে ওনারা ক্ষমতা শব্দটা আসলে উঠাই দিতে হবে, ইয়েতে দায়িত্ব নিয়েছেন বলবো। আমাদের দেশের গণজাগরণের মুখে জনতার সরকার গঠন হয়েছে, তো আমি ওনাদেরকে ক্ষমতা নিচ্ছি এই কথা বলবো না, বলবো যে জনতার সরকারের দায়িত্ব ওনারা নিয়েছেন দেশকে ঠিক করবেন বলে, রাষ্ট্রকে সংস্কার করবেন বলে। তো আজকে পর্যন্ত আমি যতটুকু দেখছি, অবজার্ভ করছি, আমার মতে ঠিক পথেই আছেন। তো আপনারা অনেকে বলছেন যে কিছুটা হয়তো বা কালক্ষেপণ হয়েছে ডক্টর ইউনূসের দেশে আসতে, সেখানটায় অবশ্য আমারও একটু আপত্তি ছিল, আমারও একটু উৎসাহ ছিল যে উনি কেন একটা চার্টার প্লেন করে চলে আসলেন না, কেন সময় নিলেন। তো শোনা যাচ্ছে ওনার একটা ছোটখাটো অপারেশন ছিল, হ্যাঁ হতে পারে শারীরিক সমস্যা গত কারণে হয়েছে। তো আচ্ছা যাই হোক, উনি এসছেন, এসে উনি স্বাভাবিকভাবেই উনি স্মৃতিসৌধে গেছেন, যেতেই পারেন। বাংলাদেশ তো বাংলাদেশি, তাই না, বাংলাদেশ তো আর ভারত হয়ে যায়নি, তো স্মৃতিসৌধে যেতেই পারেন। এবং উনি পরবর্তীতে রংপুরে গিয়েছেন, আবু সাইদের ফ্যামিলির কাছে গিয়েছেন, ততটুকু পর্যন্ত আমি বলবো সবই ঠিক আছে। এবং সুখবর হচ্ছে যে পদত্যাগ করেছেন আমাদের আদালতের জাস্টিস পদত্যাগ করেছেন। তো আমি একটু অখুশি, শুধু উনি পদত্যাগ করলে হবে না, এই ফ্যাসিস্ট হাসিনা তো 15 লেয়ারে তার লোকজন রেখে গেছে। পরবর্তীতে প্লেন ডিভিশন আরো 4 জন পদত্যাগ করেছেন। জি, উনি সহ 5 জন পদত্যাগ করেছেন, কিন্তু এটাই আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে না। স্বৈরাচারী হাসিনা প্রতিটা সেক্টরে 15 বছরে 15 লেয়ারের তার লোকজন রেখে গেছেন। এদের সবাইকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করাতে বাধ্য করতে হবে, আদারওয়াইজ রাষ্ট্র সংস্কার হবে না। আর এই যে এখানে মুস্তাফিজ ভাই এবং আমাদের যা বললেন, যাদের কথা বললেন, তাদেরকে পদত্যাগ করতে হবে, তাদেরকে এই রাষ্ট্রের কোনো দায়িত্ব ওনাদেরকে রাখা যাবে না। রাখলে আমাদের যে জনতার রক্তক্ষয়ের মাধ্যমে আজকে আমরা এই জায়গায় আসলাম, সেই পথযাত্রা আমাদের উলণ্ঠিত হবে, আমাদের বিঘ্নিত হবে সেই পথযাত্রা। তো আমরা বিশ্বাস করব যে ওনারা আর কালক্ষেপণ না করে, আর একটা মুহূর্ত সময় নষ্ট না করে, এই হাসিনার যে 15 লেয়ারের যে লোকজন রাখা আছে এদের সবাইকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং এদেরকে আইনের আওতায় আনতে হবে। তো আরেকটা প্রসঙ্গ আপনাকে আমি এই মুহূর্তে আমার বলতেই হবে, সেটা হচ্ছে হাসিনা সরকারের আমলে, স্বৈরাচারীর আমলে যেসব মন্দির মসজিদে হামলা হয়েছিল, যেসব দুর্গাপূজায় হামলা হয়েছিল, এগুলো কিন্তু একটাও বিচার হয়নি। সেই ফুটেজগুলো, সেই চিৎকারগুলো, সেই ছবিগুলো এখন হাসিনা এবং তার লোকজনগুলো আবার সামনে এনে এবং ভারতীয় মিডিয়ার হাতে তুলে দিয়েছে সেই ভিডিও ফুটেজগুলো। তো সেই ফুটেজগুলো এখন ভারতীয় মিডিয়া তাদের হয়ে কাজ করছে, চালাচ্ছে। এবং আজকে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে মোদী সরকার আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সে একটা কি যেন সংস্কার আইন বা সংস্কার বিষয়ক কিছু একটা পাস করে একটা কমিশন করেছে আমাদের। হ্যাঁ, খুব অবাক করা বিষয় যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কি হচ্ছে, এই 5 দিনে কি হয়েছে তার জন্য কমিশন করছেন উনি, অথচ বিগত 15 বছরে হাসিনার হাতে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের ঘর বাড়ি দখল হয়েছে, সেখানে ছাত্রলীগের ছেলেরা তাদের অফিস করেছে, বিভিন্ন কার্যালয় করেছে, ক্লাব করেছে, হোটেল করেছে, মদের আড্ডা করেছে। সেই বাড়িগুলো দখল, সেই জায়গাগুলো যে দখল হয়েছে সেগুলো নিয়ে তখন তাদের কোনো আওয়াজ ছিল না। এই বিগত বছরগুলোতে এই আপনার দুর্গাপূজার যে লাগাতার হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, নারীদের উপর অত্যাচার একদম যে হয়নি ওই সময় তা না, আওয়ামী লীগ দ্বারা হয়েছে, ছাত্রলীগ দ্বারা হয়েছে, ওগুলোর জন্য ভারতীয় মিডিয়া সবগুলো ঘটনার পেছনেই আওয়ামী লীগের। আজকে যারা মিছিল করলো, আজকে যারা কাফন বেঁধে হাসিনাকে দেশে ফিরে আনতে চাচ্ছে, ওখানের মধ্যে আপনি দেখবেন হিন্দু লোকের চাইতে বেশি, ছাত্রলীগ বেশি। তো একটা মানে মন্দভাবে যদি বলতেই চাই যে এগুলো লুঙ্গি খুলে চেক করলে দেখবেন বেশিরভাগই হচ্ছে ছাত্রলীগ, হিন্দু সংখ্যা কম। তো আমি একজন মেয়ে হিসেবে এই কথা বলতে পারি না, কিন্তু আমার কাছে এই মুহূর্তে আমি যেহেতু 15 বছর ধরে আমি লিখছি, আমি আজকে নিজেকে শুধু মেয়ে হিসেবে বা মা হিসেবে দেখতে চাই না, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি ছাত্রলীগের অত্যাচার খুব কাছ থেকে দেখেছি। তো আজকে যারা নড়ছে এই হাসিনার হয়ে, মাথায় কাফন বেঁধেছেন, আপনারা কারা? আপনাদেরকে আমরা চিনি,
আপনাদের কেউ বিচার করতে হবে। আর আরেকটা বিষয় আবারও বলে ফেলি, হয়তো বা সবকিছু একসাথে হয়ে যাচ্ছে, তবুও বলি, কারণ পরক স্যার আমাকে আবার পরবর্তীতে বলবার সুযোগ দিবেন কিনা আমি সন্দেহ প্রকাশ করছি, তাই বলে ফেলি। আজকে শ্যামল দত্ত ধরা পড়েছেন। এই যে শ্যামল দত্তরা, ওনারা কয়েকদিন চুপ ছিলেন, কিন্তু ওনারা আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থার সাহসে ওনারা আবার মাঠে নামার চিন্তা ভাবনা করছেন। এই শ্যামল দত্তকে বিচারের আওতায় আনার জন্য আমি জোর আবেদন জানাচ্ছি। এবং আমার যারা ছাত্র জনতা ভাই বোনেরা রাস্তায় আছেন, আপনাদেরকে বলবো, আরাফাত সহ আরো যারা এইসব কুলাঙ্গার ছিল, এদেরকে আপনারা একদম ছেড়ে দিবেন না। আমি বলছি না আপনারা ওদেরকে মেরে পিটে আপনাদের আইন হাতে তুলে নেন, তা বলছি না। বলছি যে আপনারা ওনাদেরকে সতর্ক অবস্থানে চোখ রেখে খেয়াল করবেন, এবং ওনারা যাতে কোনো ধরনের আর দুরভিসন্ধি কোনো কিছু করতে না পারে সেদিকে নজর দিবেন। আর অবশ্যই আমি সেনাবাহিনীর ভাইদেরকে, জুনিয়র ভাইদেরকে আমি সেলুট জানাই। ছাত্র জনতা এগিয়ে এসেছে, সাথে আপনারা যদি সহযোগী না হতেন, আপনারা যদি শেষ মুহূর্তে বলতেন যে স্যার আপনার অর্ডার মানি না, তাহলে কিন্তু আজকে এই হাসিনা পালাইতে পারতো না। তো আমি এইটুকুই আপাতত দেখি। আর নিউ ইয়র্কে থেকে আমি কি দেখলাম, কি জানলাম, এগুলোর জন্য আমাকে পরবর্তীতে যদি সময় দেন বলতে পারি। বা আমি আসবো আবার আপনার কাছে। এবং আপনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগ আমলে রানা দাশগুপ্ত, যারা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, আমি কি একটা অ্যাড করতে পারবো এই জায়গায়? জি বলেন। রানা দাশগুপ্ত চিটাগাং এর লোক, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। যেহেতু আমার হাজবেন্ডের ব্যবসা ছিল, সেই সূত্রে উনি আমাদের লয়ার ছিলেন। তো এই লোকটাকে আমি খুব ভালোভাবে চিনি। আজকে রানা দাশগুপ্তকে বলতে চাই, বা রানা দাশগুপ্তের ফ্যান ফলোয়ারদেরকে বলতে চাই, কেন তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হবে, মুসলমান নাই কেন ওখানে? যদি কোনো একটা ঐক্য পরিষদ হতে হয়, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, ঐক্য পরিষদ, এরকম কিছু হওয়া উচিত। ওনাকে তখনও বলেছিলাম, উনি এরপর থেকে আমাদের আর আইনি প্রসেসে উনি থাকেন নাই, আমাদেরকে ইগনোর করেছেন। আমাদের টাকা পয়সা আমরা ফি যা দেওয়ার দিয়েছি, দিয়ে পরে উনি আর আমার সাথে কাজ করেননি। তো সেই তখন থেকে, সেটা বলবো আমি 2010 থেকে আমি ওনাকে খুব ভালোভাবে চিনি। ধন্যবাদ। ও আচ্ছা, আপনি তো চিটাগাং এ, তার মানে আপনার 6 উপদেষ্টা এখন আপনার আত্মীয় স্বজনের মধ্যে পড়বে, দেখা যাবে। তাহলে আপনি এখন মোস্ট পাওয়ারফুল পারসন হাতে। তো ধরেন রানা দাশগুপ্ত যেটি বলছিলাম, যে দুটো কনভেনশন করে তারা কিন্তু দেখিয়েছিল যে হিন্দু সম্পত্তি কিভাবে গ্রাস হচ্ছে এবং কারা করছে, এবং 95% থেকে 97% সে সময় ছিল হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা এটি গ্রাস করেছে। তো সেই বিষয়গুলো সামনে আসছে। তবে একটি সুখবর মুস্তাফিজ ভাই এবং সাফায়েত আপনাদেরকে বলি, যে হাসিনা পদত্যাগের বিষয়টা যখন আমার কানে আসলো, কনফার্ম না, তখন আমি জাস্ট একটা থাম্বনেল, একটা কার্ড দিয়েছিলাম, দিল কি আরমা আসু মে বেহে গায়ে। এখন একটা কার্ড বানাতে চাচ্ছিলাম, যে ওবায়দুল গানটা কিন্তু এটা খুব সুন্দর, এটা কিন্তু বেগম আখতারের খুবই চমৎকার গান, খুবই জনপ্রিয় বেগম আখতারের গান এটা। হ্যাঁ, তো ধরেন তার মনের সকল স্বপ্ন, আশা চোখের জলে ভেসে গেছে। তো এখন আবার এই প্রধান বিচারপতি যে শাহিন, তারও কিন্তু একই কথা বলতে পারি। বেচার আশাই ছিল যে 28 তারিখে একটা রায় দিবে আমার বিরুদ্ধে, জেল দিবে আর কি আমাদের। আচ্ছা, এখানে কনক ভাই আমি জাস্ট দুইটা জিনিস অ্যাড করি, যে আসলে এই সময় আমি আসছি। তার আগে আমি একটা জিনিস একটু শোনাতে চাই আপনাদেরকে। ধরেন এই অডিওটা আপনারা ইতিমধ্যে শুনেছেন, তারপর একটু শোনাই একটু আলোচনার জন্য। ভালো আছেন আপা? জি আপা, জি আপা, জি আপা, জি 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 আপা, জি আপা, জি আপা, জি 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 আপা, জি আপা, আমি সবাইকে বলতে চাই আপা। জি আপা, সেভাবে করতে থাকবে। সময় যদি আঘাত আসে, যেন পড়েছে, তোমার বাড়ি পড়েছে, রবীন্দ্রকে একটা চিঠি জি আপা, ওরা নাই, থানা পুলিশ সব নাই, ওরা ছিল না, ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে। আমি আজকে ওই অচিরে ফোন দিয়েছিলাম, গতকালকে ওরা থানায় আসছে। এই আমি ডিডি করতেছি আপা, আর আমি সবকিছু আপনি যেভাবে বলছেন আমি সবকিছু করতেছি আপা। তো বুঝতে পারছেন যে হাসিনা কিন্তু ক্রমাগত ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে, 15 আগস্ট তার টার্গেট। সে কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে বলে দিল যে কিভাবে আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো সবকিছু মিলিয়ে এই যে 15 আগস্ট ফিরে আসতে চায়, অর্থাৎ 10 আগস্টের জুডিশিয়াল কুটা ঠেকানো গেছে। 15 আগস্ট কি আসলে হাসিনার পক্ষে দেশে আসা সম্ভব, বা এই যে সিচুয়েশনে কি হাসিনা যে দেশে আসার স্বপ্ন দেখছে,
এটিকে আপনারা কিভাবে দেখেন? মুস্তাফিজ ভাই, সাফায়েত দিয়ে শুরু করি। সাফায়েত, আপনি কি মনে করেন, কিভাবে আচ্ছা, দেখেন? আমি শুধু একটা মানে গোপালগঞ্জের যে ঘটনাটা, এটা নিয়ে আমি অফিসারদের কিছু রিয়াকশন, আমি শুধু মানে যারা আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম কিছু অফিসারের রিয়াকশন আমি শেয়ার করি। সঙ্গত কারণে আমি তাদের নাম বলছি না। একজন অফিসারের যে ইউনিটটা ছিল, মানে যে ইউনিটটা আক্রান্ত হলো, ওখানকার স্থানীয় লোকজন নাকি তাদেরকে রাজাকার রাজাকার বলে চিৎকার দিচ্ছিল। তো যে ইউনিটটাকে রাজাকার বলা হচ্ছে, যে 10 ইস্ট বেঙ্গল, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের খুবই ঐতিহ্যবাহী একটা ইউনিট। এই ইউনিটটাকে আমরা মানে তাদের নাম আমরা দুর্ধর্ষ 10 বলে ডাকি। এই ইউনিটের জন্ম মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযোদ্ধাদের হাতে, এবং আমাদের মুক্তিযুদ্ধের খুবই 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 বিখ্যাত একটা যুদ্ধ, বেলুনিয়ার যে যুদ্ধ, অর্থাৎ আমাদের ফেনী পরশুরামের ওদিকে বেলুনিয়া বলে একটা জায়গা আছে। সেই বেলুনিয়ার মানে এই ইউনিটটাকে বলাই হয় বেলুনিয়া মুক্তকারী। তো আমাদের সেখানকারই একজন অফিসার যে কথাটা বলেছেন, যে বেলুনিয়া মুক্তকারীদের সাথে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করলো। অর্থাৎ এখন মানে যে এটা তাদের উপরে হবে। এবং আরেকজন ওই ইউনিটের আরেকজন অফিসার আরেকটা আমাদের সাথে শেয়ার করেছেন, যে ওয়ান্স জেনারেল সেড দিস ইউনিট ইজ লাইক এ পাগলা ঘোড়া, ইউ হ্যাভ টু কন্ট্রোল ইট। এখন নাও তাদের লাগাম ছেড়ে দেওয়া হয়েছে। তো যারা এই কাজটা করেছেন, মানে তারা যদি ভেবে থাকেন যে 10 বেঙ্গলকে প্রভোগ করে, 10 বেঙ্গল আমাদের আর্মিতে 10 বেঙ্গলের অনেক ইতিহাস আছে, এবং মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের হাতে তৈরি একটা ইউনিট, এই ইউনিটকে আপনারা রাজাকার বলে গালি দিয়েছেন, এবং এই ইউনিটের উপরে যারা হামলা করেছেন তারা আসলে মানে বুঝতে পারছেন না যে তারা কত বড় একটা ক্ষতি করলেন নিজেদের। আচ্ছা, এখন যে 15ই আগস্টের যে ব্যাপারটা বলছিল, যে এখন তারা তো চাচ্ছি এই জিনিসটা, যে প্রভোগ মানে যতভাবে সম্ভব প্রভোগ করা যায়, প্রভোগ করে আরো রক্তপাত, আরো হচ্ছে গিয়ে হানাহানি বা মানে ধ্বংসযজ্ঞ চালানো। কিন্তু সেক্ষেত্রে এখন মানে ওনার যদি, আমরা তো চাই উনি যদি দেশে আসার, ওনার যদি ইচ্ছা থাকে, আমরা তো চাই উনি দেশে আসুক। ওনার সাথে তো আমাদের হিসাব কিতাব এত সহজে শেষ হয়ে যাবে না। আমরা তো চাই আমরা যে ওনাকে বিচারের কাঠগড়ায় ওনাকে তোলা হোক। ওনার এই যে শত শত, বা আমি তো সম্ভবত এই সংখ্যাটা এখন আমার যতদূর ধারণা, এটা কারণ অনেক লাশ গায়েব করা ফেলা হয়েছে, গুম করে অনেকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। এগুলো সমস্ত হিসাব করলে আই এম শিওর ইট উইল গো টু 4 ফিগার। এটা খুব সহজেই এই জিনিসটা হয়তো সহস্র ছাড়িয়ে যাবে। যে এই যে এতগুলো মানুষ মারা গেল, এই মানুষ হত্যার জন্য তো, এই গণহত্যা, এটা তো গণহত্যা ছিল, এই গণহত্যার জন্য তো তাকে তো বিচার হতে হবে একদম আমরা আন্তর্জাতিক আদালতে। এবং আমরা আমি আশাবাদী যে অ্যাটলিস্ট আমরা ওনার সেই ওই যেভাবে 2013 সালে ওনারা মানবতা বিরোধী বিচারের নামে ওনারা যে ক্যাঙ্গারু কোর্ট বসিয়েছিলেন, সেই রকম বিচার আমরা করবো না। আমরা একদম আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মেনেই তাকে বিচার করা হবে এবং তার শাস্তি হবে। আমরা তো চাই, হ্যাঁ, শি ইজ মোস্ট ওয়েলকাম, উনি আসুক না দেশে, আমরা তো চাচ্ছি। অনেকে বলে যে তাকে বাইরে ফিরতে দেওয়া উচিত হয় নাই। এবং তারপরে ধরেন পিলখানার যে ইয়ে তো আমরা এখনো হয় নাই, পিলখানার বিচার তো হয় নাই। আমি এটা অ্যাজ এ মিলিটারি অফিসার, এটা তো মানে ফর মি ইটস লাইক এ পার্সোনাল ইস্যু। আমি তো চাই উনি আসুক, যে আমরা তো পিলখানার আসল বিচারটা আমরা এতদিন পর আমরা শুরু করতে পারবো, আলহামদুলিল্লাহ। তারপরে হেফাজত, রাইট, 2013 সালের হেফাজতের যে হামলা, এগুলো তো বিচার হয় নাই। আমরা তো আমি দরকার আমি নিজে এয়ারপোর্টে আমি যাবো, ফুল হাতে নিয়ে ওনার জন্য দাঁড়িয়ে থাকবো, ফুলের মানে মালা হাতে নিয়ে, উনি আসলে ওনাকে আমি ফুলের মালা পরিয়ে আমরা তারপরে তার বিচার শুরু করবো। আমি তো চাচ্ছি উনি আসুক। শুধু ফুলের মালা দিলে হবে না, পাশে কাটাগুলো ফেলা যাবে না আর কি। ফুলের মালা কণ্টকযুক্ত ফুল দিতে হবে, নাইলে হবে না। আমি তো চাচ্ছি উনি আসুক। তো এখন সাফায়েত ভাই, এই যে ধরেন আমরা দেখছি যে মুস্তাফিজ ভাই বলে লাইনের সমস্যা হচ্ছে, ইন্টারনেট ড্রাইভ করছেন তো হয়তো প্রবলেম হচ্ছে। তো ধরেন আগের ঘটনাগুলো সব সাবসাইড হয়ে যাচ্ছে, কিন্তু মানে আপনি যদি দেখেন যে এই যে গণহত্যা, এই যে জেনোসাইড সে চালালো ছাত্র জনতার উপরে, দেখা মাত্র গুলি নির্দেশ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ মিলে যে ভয়াবহ নারকীয়তা চালালো বাসায় ঢুকে ব্লকেট দিয়ে, এগুলো কিন্তু এখন ওই হিন্দু নির্যাতন এটা সেটা বলে কিন্তু এগুলো কিন্তু সাবসাইড হয়ে যাচ্ছে। আমি খালি আপনাকে কয়েকটা ঘটনা বলি, হ্যাঁ, কিভাবে দেখেন আমাদের, কারণ এত বছরের 15 বছরের ধরে আপনি মানে যেই বিষটা ঢুকেছে, সেই বিষ তো আপনি একদিনে আপনার শরীর থেকে বের করতে পারবেন না, তাই না? যেভাবে ব্রেন ওয়াশিং গুলো হয়েছে, যে লোকজন এখন আমি দেখলাম গত 2-3 দিনে আয়নাঘরকে খুব নর্মালাইজ করে ফেলছে, যে আচ্ছা হ্যাঁ আয়নাঘর থেকে কয়েকজন মুক্ত হয়েছে, আর সবাই হচ্ছে কি এখন হিন্দুদের কথা আমরা ভুলে যাচ্ছি, এই জাতীয় কথাবার্তা আমি মানুষের মুখে এখন শুনছি। তারপরে কি আপনি দেখলাম আয়নাঘর আর হাওয়া ভবন না, আচ্ছা আয়নাঘর আগে কিন্তু হাওয়া ভবনও ছিল। ভাই হাউ কাম, কিভাবে একটা মানুষ আয়নাঘরকে হাওয়া ভবনের সাথে তুলনা করতে পারে? হাওয়া ভবন কি? হাওয়া ভবন আমি যতদূর আমি তো সেই প্রজন্মের মানুষ। হাওয়া ভবনকে আমরা জানি যে এটা একটা রাজনৈতিক অফিস ছিল, এটা বেগম খালেদা জিয়ার একটা রাজনৈতিক কার্যালয় ছিল। এটা একটা রাজনৈতিক কার্যালয় ছিল, যেখান থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা হতো, এবং যেটা দুর্নীতির যে অভিযোগটা করা হয় যে হ্যাঁ এখানে অবশ্যই হয়তো আপনার বিভিন্ন রকম সরকারি কন্ট্রাক্ট বা টেন্ডারবাজি হোয়াটএভার, আমি এখন এটা কতটুকু প্রমাণ হয়েছে গত 15 বছরে কয়টা প্রমাণ করতে পেরেছে, এত সব কথাবার্তা ছিল। আমি যদি একটু যোগ করি আপনাকে, ধরেন আমি তো সত্য ঘটনা বলতে তো কোনো সমস্যা নাই। হাওয়া ভবনে তারেক রহমান সাহেব সহ 25 জন কর্মকর্তা কর্মচারী ছিল, তারেক রহমান 1 নাম্বার, এরপরে 24 জন। গত 15 বছরে বা 18 বছরে একজনের বিরুদ্ধে কোনো মামলা হয়নি,
মানে Exactly. এক্স্যাক্টলি। সো তো শুধু হাওয়া ভবন নিয়ে আমরা শুধু মানে গত 18 বছরে আপনি দেখেন আপনার পুলিশ, আপনার নিজের পকেটের পুলিশ, আপনার নিজের পকেটের জুডিশিয়ারি, আপনার নিজের পকেটের মিডিয়া এত কিছু করেও হাওয়া ভবনের এগেইনস্টে আপনারা মানে কোনো মামলা মানে আমরা কোনো কনভিকশন তো আমরা দেখি নাই, ঠিক আছে? তাও ধরে নিচ্ছি, তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে ঠিক আছে হাওয়া ভবনে দুর্নীতি হয়েছে, হাওয়া ভবন থেকে টেন্ডারবাজি হয়েছে, বা হাওয়া ভবনে পার্সেন্টেজ ভাগাভাগি ধরে নিচ্ছি হয়েছে। কিভাবে হাওয়া ভবন আয়না ঘরের প্যারালাল হতে পারে? আয়নাঘর একটা টর্চার চেম্বার ছিল, ওখানে মানুষকে গুম করা হতো, খুন করা হতো, আমরা তো দেখছি। এবং এতদিন তো খালি আমরা আমাদেরকে উড়াইতে দাঁড়ান না, ঠিক আছে গোলাম আজমের ছেলে, গোলাম আজমের মীর কাসেম আলীর ছেলে, এদেরকে নিয়ে তোমাদের এত করে ভাই, আজকে তো এটা প্রমাণিত, আজকে এই মানুষগুলো মুক্ত হয়েছে আমরা জানি। আর এখানে তো খালি তো ওই ব্রিগেডিয়ার আজমি বা ডক্টর ব্যারিস্টার আরমান, এখানে তো আরো মানুষজন ছিলেন, তারাও তো বের হয়ে আসছেন। যদি এবং তারপরে দেখেন এই যে এখনো এদের এই কথাগুলোর ভিতরও যে জামাত শিবিরকে যে ডিহিউম্যানাইজ করা, হ্যাঁ, এবং যে জিনিসটা ইসরায়েলের প্যালেস্টাইনিদেরকে নিয়ে করে যে তাদেরকে ডিহিউম্যানাইজ করে দেওয়া, যে আছে না এরা তো হামাস, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। তো আপনারা যে বাংলাদেশে যে এই যে জামাত বা শিবিরকে যে ডিহিউম্যানাইজ করা, ভাই তার প্রতি আমার সিম্প্যাথি নাই, না থাকতে পারে, ফাইন, কোনো সমস্যা নেই, বাট আমি তো তাকে ফার্স্ট অফ অল তাকে তো মানুষ হিসেবে তার যে ন্যূনতম মর্যাদা সেটা তো আমার তাকে দিতে হবে। এখন একজন মানুষ গোলাম আজমের ছেলে দেখে ওনাকে আমি মানে তার ঘুম নিয়ে আমি কথা বলবো না, একজন মানুষ কি মীর কাসেম আলীর ছেলে দেখে তার ঘুম নিয়ে আমি কথা বলবো না, তাহলে আমি কি ধরনের মানুষ হলাম? আমার তো মনুষ্যত্বই তারা থাকলো না। তো আপনি কিভাবে হাওয়া ভবনকে আয়নাঘরের সাথে তুলনা দিয়ে আপনি জিনিসটাকে ব্যাপারটাকে ব্যালেন্স করার চেষ্টা করেন? কিভাবে একটা টর্চার চেম্বারকে কিভাবে একটা পলিটিক্যাল অফিসার সাথে, যেই পলিটিক্যাল অফিসার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, ফাইন, ধরে নিচ্ছি সেই দুর্নীতি 100% হয়েছে, তাও কিভাবে একটা আপনি যেই একটা যেখানে দুর্নীতি হয়েছে সেই জায়গার সাথে আপনি যে একটা টর্চার চেম্বার, একটা একদম গভর্নমেন্ট স্পন্সর্ড টর্চার চেম্বার, যেখানে মানুষ গুম আজকে 8 বছর 9 বছর 10 বছর ধরে মানুষ গুম মানে করে রাখা হয়েছে, যেখানে দুইটা কিভাবে তুলনা চলে? সেকেন্ডলি, এই যে এখন দেখেন 15 জুলাই থেকে যে 5 আগস্ট পর্যন্ত যে মানুষগুলো মারা, যে এত যে খুন করা হলো, গণহত্যা হলো, সেই গণহত্যা এখন চাপা, এখন কিন্তু টোটালি এটা নিয়ে কেউ কোনো কথা হচ্ছে না, কোনো কথা হচ্ছে না। আজকে আবু সাইদ, মুগ্ধদের কথা, সবার কথা কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু ভুলে যাচ্ছে। আজকে কিন্তু সব এখন ফোকাস হিন্দু নির্যাতন। ভাই যেখানে তো হিন্দুরা মানে যেখানে গোবিন্দ ব্রহ্মণিকের মতো মানুষ, যাকে আমরা সারা জীবন আমরা দেখে আসলাম যে উনি সবসময় কিরকম প্রো গভর্নমেন্ট ছিলেন, সেই গোবিন্দ ব্রহ্মণিকের মতো মানুষ পর্যন্ত উনি বলতেছে যে না এখানে এরকম কোনো ঘটনা ঘটছে না, উল্টা হচ্ছে গিয়ে মাদ্রাসার আমরা ছবি দেখছি যে মাদ্রাসার ছেলেরা রাত জেগে তারা হচ্ছে গিয়ে মন্দির পাহারা দিচ্ছে। এটা মানে পুরো, এবং জিনিসটাকে দেখেন, এবং ইন্ডিয়ান মিডিয়াতে কিন্তু আপনি যদি দেখেন, ইন্ডিয়ান মিডিয়াতে দেখে মনে হবে যে বাংলাদেশে মনে হয় গত এই যে 15-20 দিনে কোনো মানুষ মারা যায় নাই, এই শয়ে মানুষ। তবে সাফায়েত ধরেন ইন্ডিয়ান মিডিয়ার এই প্রচারণার কাউন্টারে বাংলাদেশের মিডিয়ার ভূমিকা খুবই একটাজনক, বাংলাদেশের মিডিয়া জোরালো ভূমিকা কিন্তু রাখছে না। এক্স্যাক্টলি। তারপর আরেকটা জিনিস দেখলাম আমি খুবই, যেটা অ্যালার্মিং, এটা আমি সব রসনাপা আমাকে হেল্প করতে পারবেন এই ব্যাপারটা নিয়ে। আমাদের কিছু অনলাইনে বাংলাদেশের যারা তথাকথিত নারীবাদীরা আছেন, ওনারা গত 15 বছরের নির্যাতন নিয়ে, হত্যা নির্যাতন গুম খুন নিয়ে তাদের কোনো কথা নেই। তাদের এখন কি, তাদের কনসার্ন হচ্ছে এখন তো জামাত শিবির চলে আসবে, এখন আমি স্লিভলেস ব্লাউজ করবো কিভাবে, এখন আমি ব্যাকলেস ব্লাউজ করবো কিভাবে। ওনাদের আপারা এই যে কয়েকদিন আছে একটু কয়েকদিন স্লিভলেস ব্লাউজ করে নেন, কয়েকদিন পর থেকে আর করতে পারবেন না, আপারা বোরকা কিনে ফেলেন। আমি তো ধরেন, কারণ আমার স্ত্রী আমার সাথে তো মাঝে মাঝে এই জিনিসগুলো শেয়ার করেন যে আসলে যারা মানে নারীবাদী বিভিন্ন গ্রুপগুলোতে কি ধরনের কথাবার্তা হচ্ছে, তাদের কথাবার্তা কিন্তু এখন ওই লাইনে, মানে 15 বছর ধরে ওনারা কথা বলতে পারতেন না, সেটা নিয়ে তাদের কোনো কথা নাই। গত 3 সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশে এত রক্তপাত, এত কিছু, যেখানে বাংলাদেশের মানুষজন রাস্তায় নেমে এসছে নিজের মানে জানের মায়ে করে, সেখানে ওনারা একটা মানে ফেসবুকে একটা শব্দ পর্যন্ত লেখেন নাই। আর এখন যখন দেশ স্বাধীন হয়ে গেছে, এখন ওনাদের হচ্ছে কি আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম, ওনারা এখন ওই ন্যারেটিভে চলে আছেন। আমরা আসিফ নজরুলকে দেখে নাকি তাদের বমি চলে আসে। আসিফ নজরুল কেন 2013 সালে সাইদের পক্ষে কথা বলেছিলেন, এই জন্য নাকি তাদের বমি চলে আসছে। তাদের নাকি এখন মনে হচ্ছে যে এখন তো জামাত শিবির আপা, আমরা শেষ কয়েকদিন একটু স্লিভলেস ব্লাউজ আর ব্যাকলেস ব্লাউজ পরে একটু যা মনের মতো একটু ঘোরাফেরা করে ফেলি, কয়েকদিন পরে করতে পারবো না। মানে আপনি দেখেন কিভাবে ন্যারেটিভটা পুশ করা হচ্ছে। মানে এদেরকে তো এখন আমাদেরকে 100% পুশ ব্যাক করতে হবে যে এই ন্যারেটিভ বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। দেশ এখন স্বাধীন, ঠিক আছে, তাদের আমরা মুখ বন্ধ করবো না, ইয়েস, তাদের আমরা মুখ বন্ধ করবো না। যেই স্বাধীনতার জন্য, যেই মুখের কথার স্বাধীনতার জন্য আমরা আজকে এত বছর সংগ্রাম করলাম, যুদ্ধ করলাম, সেই স্বাধীনতা আমরা তাদের থেকে কেড়ে নেবো। তাদের সেই স্বাধীনতা আছে, ফাইন, তারা যা ইচ্ছা বলুক, কিন্তু আমরা আমাদের ন্যারেটিভটাকে পুশ ব্যাক করতে হবে যে নো, 15 বছরের যে গুম খুন, এটাকে কোনোভাবেই এই সমস্ত জিনিস দিয়ে আপনার ওই স্লিভলেস ব্লাউজ পরার স্বাধীনতা বা এই সমস্ত জিনিস দিয়ে কোনোভাবেই আপনি ইয়ে করতে পারবেন না। আর ভাই কোথায় জামাত শিবির, কোথায় আসছে? আর ধরে নিচ্ছি জামাত শিবির, বাংলাদেশে কি জামাত শিবির এর আগে ক্ষমতার অংশ ছিল না? 2001 থেকে 6 সালে ছিল তো, তখন তো জামাত তো বিএনপির শরীক ছিল। সাফায়েত এবার পানি খেয়ে আমাকে সুযোগ দাও। সেই সময় কি বাংলাদেশের নারীরা কি স্লিভলেস ব্লাউজ পরে নাই? না, ওইটাই এখন ধরেন এগুলো হচ্ছে জাস্ট টোটাল সিনারিওটাকে অন্যদিকে ডাইভার্ট করার একটা চেষ্টা এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। রসনা, আপনি কি বলতে চাচ্ছেন? রসনা, আমি বলতে চাচ্ছি যেই নারীবাদীরা আপনার এখন
জামাত চলে আসতেছে, জঙ্গি চলে আসতেছে, এইসব বলে যা একদম হাইপ তুলতেছেন এবং দুশ্চিন্তায় পড়ে গেছেন। কেউ কেউ বলছেন বাংলাদেশে বোরকার ব্যবসা বেড়ে গেছে, হিজাবের ব্যবসা বেড়ে যাবে। বোরকার ব্যবসা তো কিছুটা বাড়বে। আওয়ামী লীগের ইয়ে কি যেন ওনার নাম, সেদিন বোরকা পরে পালানোর সময় ধরা শামীম ওসমান। শামীম ওসমান না, আরেকজন। তো যাই হোক, এগুলোর নাম নিতে এখন ঘৃণা লাগে। তো হানিফ, হ্যাঁ, রিসেন্টলি। তো বোরকার ব্যবসা যদি বেড়ে যায়, আমি বলবো বাংলাদেশের মানুষ যেটা চায়, বাংলাদেশের মানুষ যদি চায় আজকে জামাতকে ক্ষমতায় আনবে, বাংলাদেশের মানুষ যদি ভোটের মাধ্যমে চায় আজকে হেফাজতকে ক্ষমতায় আনবে, এটা ওদের অধিকার আছে। আপনি বোরকা পরবেন নাকি আপনি হিজাব পরবেন নাকি আপনি স্লিভলেস পরবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যদি আপনার উপরে হামলা হয় বা আলোচনা হয় বা কোনো ধরনের বিদ্বেষ হয়, কোনো ধরনের জোরপূর্বক কিছু হয়, সেই জন্য আমরা যারা এই ব্যাকে আছি আমরা সবসময় থাকবো। আর আরেকটা কথা বলছি, মানে আমি আমাদের ছাত্র জনতার এই আন্দোলনের মুখে যেই সরকার আগামী নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে আসবে, আমি তাকে সাপোর্ট দেবো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মানে বিশ্বাস এবং ব্যক্তিগত বলা। সেটা যেই আসুক, ওরা ঠিক করবে বাংলাদেশের নারীরা হিজাব পরবে না কি পরবে। আজকে যে রাস্তা পরিষ্কার করছে হিজাব পরা, জিন্স পরা, শার্ট পরা, টপস পরা মেয়েরা, এরা কারা? এরা তো এই প্রজন্ম। তাহলে এই প্রজন্মকে আমরা সিদ্ধান্ত নিতে দেই না তারা কাকে চায়, এটা একটা বিষয়। যেই নারীবাদীরা এই সামান্য একটা কথার কারণে আপনার ইয়েকে ব্যারিস্টার মইনুল হোসেনকে জেলে পাঠালেন, সেই নারীবাদীরাই আবার চুপ যখন এই কিছুদিন আগে যে শয়তান মানিক যে রাজাকার ডাকলো একটা মেয়েকে, সরাসরি ভাবে কি বিচ্ছিরি ভাবে অপমান করলো, তার ব্যাপারে তারা নীরব, একটা আওয়াজও তারা করে নাই। আজকে আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, আমি না একদম অনেস্টলি বলছি, তসলিমা নাসরিনকে আমার প্ল্যান ছিল যে আমি আমার যারা ফ্রেন্ড সার্কেল বা পরিচিত আছে এদের মাধ্যমে দেশে ঢুকাবো ওনাকে, অনেকদিন উনি দেশের বাইরে। কিন্তু এই বিগত জুলাই থেকে শুরু করে আজকে পর্যন্ত ওনার যেসব স্ট্যাটাস দেখতে পাচ্ছি, উনি তো দেশে যেতে চান না আসলে। উনি ভারতের রয়ের কোলে থেকে উনি বাংলাদেশ শুধু হিন্দু নির্যাতন, নারী নির্যাতন এগুলো বলছে। ওনার চোখে পড়ছে না যে এই আন্দোলনের সময় 10 জনের উপরে হিন্দু ছাত্র শহীদ হয়েছেন। তাদের কথা কেউ বলছে না যে এটা শুধুমাত্র মুসলিমদের কোনো আন্দোলন ছিল না, মুসলিম ছাত্রদের, সারা বাংলাদেশের মানুষের আন্দোলনের ফলে আজকের এই অবস্থা, হাসিনার এই পলায়ন। তো এই যে মেয়েরা যারা রাস্তায় থেকে রাত দিন, মেয়েদের এই কন্ট্রিবিউশন আমরা তো আগে কখনো এইভাবে দেখিনি। এই যে তাদেরকে আমরা কেউ সাপোর্ট করছি না, যারা লেখালেখি করি তসলিমা নাসরিনদের মতো বা আরো যারা নারীবাদী আছেন, কেউ তাদেরকে সাপোর্ট করছে না। তারা চিন্তায় আছে দেশ জঙ্গি হয়ে যাবে, বোরকা পড়তে হবে আমাকে যদি বোরকা পড়তে হয়, আমার ক্ষতি কোথায়? বোরকাতে খারাপ কোথায়? আমার আবরু যদি আমি আবরণ যদি ঢেকে রাখি, এত ক্ষতিটা কোথায়? তো যেটা বলছিলাম, শেখ হাসিনা 15ই আগস্ট দেশে আসতে চান, আসেন, অবশ্যই আসবেন, কারণ 15 জুলাই তো ওখানে ওদের স্বাধীনতা দিবস, ওইটা তো আপনি সহ্য করতে পারবেন না। 15ই আগস্টে যেদিন ওনার বাবা মারা যান, সেদিন ওই দেশে স্বাধীনতা দিবস ছিল, ওনারা কিন্তু শোক জানায় নাই। ইন্দিরা গান্ধী 2 দিন পরে মনে হয় শোক জানাইছিল। তো ওই দেশে উনি 15ই আগস্ট না থাকেন, আপনার সহ্য হবে না এই আলোকসজ্জা, আপনি চলে আসেন বাংলাদেশে, আমরা অপেক্ষা করছি আপনার জন্য। আমাদের সেনা হত্যার বিচার হইতে হবে, শাপলা চত্বরের বিচার হইতে হবে, এতদিনের গুণ খুন সবকিছুর বিচার আপনার মাধ্যমে হইতে হবে। এই জন্য হইতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো শেখ হাসিনা আর কোনো হাসিনার মতো দানব বাংলাদেশে তৈরি না হয়। তার জন্য দৃষ্টান্ত শাস্তি দিয়ে বাংলাদেশের মানুষকে, হাসিনাকে শাস্তি দিতে হবে, দৃষ্টান্ত তৈরি করতে হবে, ভবিষ্যতে যেন আর কোনো দানব তৈরি না হয়। এই যে যারা কান্নাকাটি করছেন, সাফায়েত যদিও বলে ফেলেছেন যে তারা কান্নাকাটি করছেন 32 নম্বরের বাড়ি পুড়ে গেছে বা কিছু, 32 নম্বর বাড়ি পুরোপুরি পুড়ে নাই, সামান্য একটুতে এই ক্ষোভ যাদের মধ্যে ছিল তারা সামান্য একটু ক্ষয়ক্ষতি করেছে, ওটা খুব বেশি কিছু না। তবে এই মুজিবের এত মূর্তি, সারা বাংলাদেশে এত মূর্তি, যার প্রত্যেকটা মূর্তির পিছনে লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে। তো এই মূর্তিগুলোর জন্য যারা কান্নাকাটি করছেন, তাদের কারো চোখে পড়ছে না এত টর্চার সেল, কারো চোখে পড়ছে না ডিবি হারুনের টর্চার সেল। শুধু একটা না, অনেকগুলো টর্চার সেল পাওয়া গেছে, অনেকগুলো আয়নাঘর পাওয়া গেছে। এরা এদের সাথে এই শেখ হাসিনার ব্রা নিয়ে কেন সন্তান বয়সী ছেলেরা কেন মিছিল করতেছে, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, সেগুলো নিয়ে তারা কান্নাকাটি করছেন। তারা দেখছেন না টর্চার সেলে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নেওয়া হয়েছে। কেন? একটা ছেলেকে 10 বছরের ছেলে, তাকে প্রায় 9 বছরের মতো সাজা দেওয়া হয়েছিল। তা কেন? সে বলছে যে আওয়ামী শব্দটাই তো উর্দু শব্দ। এই একটা কারণে, একটা লাইক দেওয়ার কারণে সেনা কর্মকর্তাদের চাকরি চলে গেছে, সাংবাদিকদের চাকরি চলে গেছে, মানুষকে জেলে যেতে হয়েছে, তারা আজকে সব ভুলে গেছে। আমাদের বক্তব্য, আমি বলবো আমাদের মিডিয়া এখনো কিন্তু হাসিনা মুক্ত হয় নাই। যেভাবে ভারতের মিডিয়া এই আলতু ফালতু জিনিস প্রচার করছে, সেই তুলনায় আমাদের মিডিয়ার উচিত ছিল যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে না, কারো বাড়িতে আগুন ওইভাবে লাগেনি, গোটা কয়েক হাতে গোনা যে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, এগুলো তারা সত্যিকারের জিনিসগুলো তুলে ধরতে পারে, এখনই তার সময়, কিন্তু তুলছে না তো। উনি ইউনূস সাহেব কিন্তু বারবার বলেছেন আমার পিছনে ক্যামেরার দরকার নেই, আমাকে হাইলাইট করার দরকার নেই। তাদের এখন উচিত হিন্দু বাড়িগুলো যেগুলো ভারতীয় মিডিয়া বলছে এগুলোকে দেখানো যে এখানে কিছু হচ্ছে না, কিন্তু আমাদের একটা টিভি চ্যানেল আমি দেখতে পাচ্ছি না যে এগুলো নিয়ে কোনো নিউজ করতে। মানে আমার মনে হয় টিভি চ্যানেল গুলোর মধ্যে এখন হাসিনার ভূত রয়ে গেছে, অবশ্যই রয়ে গেছে।
অবশ্যই সাংবাদিক এগুলারও পিটাই সোজা করতে হবে। কনক এদেরকে ভূত বলা হবে। এরা এতদিন ধরে সুযোগ সুবিধা নিচ্ছে, এখন আবার কেউ কেউ ওরা এত গলা পর্যন্ত খাইছে যে ওরা এই হজম করার জন্য এখনো তাদের ভিতরে মনে হচ্ছে তো নুন খাইছে, তো আমাকে কিছুটা হলেও গুণ গাইতে হবে। এই নুনখোর গুলাকে সবগুলাকে আটক করতে হবে। বাংলাদেশে পুলিশের আপনি সাহসটা দেখেন, পুলিশ কিভাবে স্ট্রাইক করলো, তারা ক্ষমতা এতে যাবে না, ব্যারাকে যাবে না, তারা দায়িত্ব গ্রহণ পালন করবে না, কত বড় সাহস তাদের। এই পুলিশের সবকটাকে ধরে ধরে এগুলোকে বের করে দেওয়া উচিত। না, আসলে রচনাপা ধরেন এই পুলিশকে আসলে একটা জেনারেল অ্যামনেস্টি দিয়ে তাদেরকে কাজে ফেরার সুযোগ দিতে হবে, প্লাস এদের মধ্যে যারা খুন এবং হত্যার সঙ্গে যুক্ত তাদেরকেই আমরা বিচারের আওতায় আনবো, এবং তাদেরকে একটা নির্দেশ দিয়েছে তাদেরকে সহ, শুধু ওই যে পুলিশের কনস্টেবল গুলি করলো বা হত্যা চালালো তাকে না, যেগুলি নির্দেশ দিয়েছে সে সহ একসাথে আনতে হবে। এবং আমরা চাই যে শেখ হাসিনা আসুক, তার জন্য অপেক্ষা করছে বাংলাদেশ। কোনো কিছুতে লাভ হবে না। বাংলাদেশে আসলে আমার মনে হয় না যে তার দীর্ঘ সময় নিয়ে বিচার করতে হবে, তাকে বিচার হবে চসেস্কুর মতো শর্ট ট্রায়ালের মাধ্যমেই ঘটনা ঘটবে। এর মধ্যে একটি ঘটনা ঘটছে, এই যে ধরেন আমরা যেটা বলছি আর কি, এত ঢিমে তালে সরকার হইলে চলবে না। এই যে একটু আগে খবর পেলাম এই যে আমাদের চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের যে চেয়ারম্যান শিবলি রুবাইতুল ইসলাম চোর, এই চোরটা পদত্যাগ করছে। কিন্তু দেখেন এখানে কিছু কেমোফ্লেজ তারা করছে। কেমোফ্লেজটা হচ্ছে সিম্পলি রুবাইতুল ইসলাম ওই যে এয়ারপোর্টে যে চলে যাওয়ার যে তালিকা, ওই তালিকা কিন্তু তার নাম কিন্তু 3 তারিখে আসছে, কিন্তু উনি ডিপার্চার হওয়ার যে তালিকা ভিআইপি জোন দিয়ে তালিকা, কিন্তু সে কিন্তু যায় না, ওখানে তার নামটা উঠাইছে, সে দেশে বসে বসে কাজ করছে, এবং সে গতকালও সালমান এফ রহমানের কিছু সুবিধা দিচ্ছে স্টক এক্সচেঞ্জে। তো আমার মনে হয় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আরেকটু হানিমুন ভাব কাটিয়ে উঠে আরেকটু সচেষ্ট হোক এই জায়গাগুলোর ব্যাপারে, এবং সবাই ওনারা তো বিপ্লবী সরকার, ওনারা একটু দুলকি চালে আছেন। তবে থাকলে হবে না। তবে আমি আমাদের এক উপদেষ্টার ব্যাপারে একটু খবর পেলাম, ওই উপদেষ্টা সাধারণ গাড়িতে ক্যান্টনমেন্টে গেছেন, ডিজিএফআই চিফের সঙ্গে বৈঠক করেছেন, 2 দফা গাড়ি পাল্টায় তাকে আবার পাঠানো হয়েছে। তো ভিতর থেকে অত্যন্ত বিশ্বস্ত সূত্র আমাকে জানিয়েছে। তো আপনাদের বিচার বিবেচনায় যা কাজ করে সে অনুযায়ী কাজ করেন, ভুল হলে ভুল, শুদ্ধ হলে শুদ্ধ, সেটা সংশোধন করা যাবে। গোয়েন্দা সংস্থা কোনো ফাঁদে পড়বেন না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করছি, আমরা চাচ্ছি যে আপনারা কিছু করেন, কিন্তু আপনারা যদি আবার এইসব ভূতদের কথায় যদি আপনারা আবিষ্ট হয়ে পড়েন, আপনাদের খানা ছেড়ে দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। কারণ এত রক্তপাতের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা, সেই স্বাধীনতা আপনি যদি ক্যাপেবল না হবে সরে যান, গোয়েন্দা সংস্থার পরামর্শ নিয়ে আপনি কাজ করতে যাবেন না। জি আচ্ছা, আমি আমাদের ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ী ভাইয়েরা যারা আছেন, অনেকে তো সেদিন নাস্তা নাস্তে চলে গেছেন, গুলা হাসিনার দালাল গুলো ওদিন আবার শপথ অনুষ্ঠানে চলে গেছে। আচ্ছা যাই হোক, গেছেন ভুলভ্রান্তি হইতেই পারে, সবকিছু আমরা রাতারাতি খুব সুন্দর হবে আমরা বিশ্বাস করি না। তো আমি যেটা বলতে চাই, ভারতীয় যে এত নাগরিক আমাদের দেশে কাজ করতেছে, এদেরকে বিদায় করতে হবে। যাদের ওয়ার্ক পারমিট আছে ঠিক আছে, তাদেরকে থাকতে দেন, ওয়ার্ক পারমিট রিনিউ করবেন না। এবং আমাদের সন্তানদেরকে যারা রাস্তায় কাজ করছে ওদেরকে তুলে নিয়ে কাজে বসান, আপনারা ভারতীয়দেরকে বিদায় করবেন, এবং আজকেই করবেন। কালকে ঘুম থেকে উঠেই আপনাদের প্রতিষ্ঠানগুলোতে গার্মেন্টস থেকে শুরু করে যে প্রতিষ্ঠানে ভারতীয়রা চাকরি করে তাদেরকে বিদায় করবেন। এটা হচ্ছে আমার। এবং বাংলাদেশের সকল মিডিয়া ভারতীয় টেলিভিশনের যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন, তারা তাদের মতো করে রিপোর্ট করবেন, সত্য ঘটনা তুলে ধরবেন, এটা আমরা আশা করি। সাফায়েত, শেষ কোনো মন্তব্য? শেষ মন্তব্য এটাই যে আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই, এটা মাত্র শুরু। এখনো অনেক লম্বা রাস্তা বাকি আছে, কারণ এই 15 বছরের যে বিষক্রিয়া, সেই বিষক্রিয়া তো একদিনে বিষ নেমে যাবে না। আমাদেরকে একদম ভেতর থেকে ক্লেন্সিং করতে হবে, আমাদেরকে ডিটক্স করতে হবে, আমাদের পুরো শরীরটাকে, পুরো দেশটাকে ডিটক্স করতে হবে। প্রত্যেকটা আমাদের যে সিস্টেমের যে রন্ধ্রে তাদের বসানো লোকগুলো যারা বসে আছে, তাদেরকে আগে এই জায়গাগুলো থেকে বের করতে হবে। এমনকি যারা অতীতে যারা ছিল, তাদেরকেও গত 15 বছরে যারা বিভিন্ন রকমের দায়িত্বে যারা ছিল, তাদেরকেও ধরে নিয়ে আসতে হবে, এবং তাদের প্রত্যেকটা কীর্তির জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তো এই জন্য এখন আসলে আমাদের কোন রকমের মানে সেরেমোনিয়াল যেই অ্যাক্টিভিটিস গুলা, যেটাকে আমাদের কোনো ভাই হানিমুন পিরিয়ড বলছিলেন, আমার মনে হয় এখন ওই সেরেমোনিয়াল অ্যাক্টিভিটিস এর আমাদের আসলে সময় নাই। সেরেমনি পরে আমরা বুঝতে পারবো। আজকে যদি কোনো একটা কারণে আমাদের প্রধান উপদেষ্টা যদি ধরলাম, আমি কথা বলে নিয়েছি, 16 ডিসেম্বরে যদি জাতীয় স্মৃতিসৌধে যদি পুষ্পস্তবক অর্পণ না করেন, আমরা কিছু মনে করবো না। কারণ এই মুহূর্তে ওই জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ এখন আছে। কিভাবে বিদায় করা হবে? চুপ্পু সাহেবকে রিজাইন করতে হবে। তো হ্যাঁ, চুপ্পুকে ডক্টর ইউনূসের হাতে ক্ষমতা দিয়ে চুপ্পুকে অনুরোধ করবো, আপনি আল্লাহর ওয়াস্তে চলে যান, হাসিনার পায়ে ধরে ভারতে যেয়ে বসে থাকেন, আপনি বাংলাদেশ থেকে বিদায় হন।
না, এই জাতীয় দুষ্কৃতিকারী দুষ্টবুদ্ধির যে ব্যক্তিগুলো, হাসিনার পদলেহী যে ব্যক্তিগুলো এখনো বিভিন্ন জায়গায় আছে, এরা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে। যেটা একটা প্রচেষ্টা আমরা দেখলাম গতকাল মানে আজকেই বাংলাদেশের জুডিশিয়াল যে কু করার জন্য যে ফুড কোর্ট ডেকেছিল শাহিন, যে নিজে জুডিশিয়াল মার্ডারার। শাহিনদের কিন্তু আরেকটা নাম আছে, এটা তো জানেন কনক, তাই না? ওই নামে ডাকে। কি নাম? শাহিনদের একটা আলাদা স্পেশাল নাম আছে, আমি এখানে বলতে চাই না। আচ্ছা, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, রওশন হক, মির্জা সাফায়েত, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি আমাদের ছাত্র জনতার যে ভাই বোনেরা, সংগ্রামী ভাই বোনেরা রাস্তায় আছেন, আপনারা চুপুর বাসার আশেপাশে এই রাষ্ট্রপতি ভবনের আশেপাশে থাকবেন, যাতে সেই পদত্যাগ করতে বাধ্য হয়। থাকেন না কিছুদিন, এতদিন ছিলেন, আরো কিছুদিন থাকেন। এটা খুব দরকার। মানে চুপ্পুর উপর আমি কোনো আস্থা রাখতে পারি না। তার যে ব্যক্তি ক্যারেক্টার এবং তার যে স্বভাব চরিত্র সম্পর্কে আমরা জানি, লোভী একটা ব্যক্তি, লোভী শিয়াল, তার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। তাকে নিয়ে এত তনুনু করার কিছু নাই। সে কোনো কিছু দেয় নাই, সে দিতে বাধ্য হয়েছে। সে সুযোগ থাকলে চালু বহু কিছু করতো। তো আপনাদেরকে ধন্যবাদ আপনাদের মূল্যবান অংশগ্রহণের জন্য। নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আবারও কথা হবে। এখন যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা চাই যে ছাত্রদের যেই গতি আমরা রাজপথে দেখেছি সেটি এখনো অব্যাহত আছে, সেটি আরো কিছুদিন অব্যাহত থাকুক। তারপর তারা তাদের মতো করে পড়ালেখায় ফিরে যাবে, স্কুল কলেজ খুলুক। জুডিশিয়াল সেক্টরে যে কু করার প্রচেষ্টা সেটি ঠেকানো গেছে, কিন্তু এখনো বিভিন্ন প্রতিষ্ঠানের মাথায় বসে আছে হাসিনার নিয়োগ করা শয়তানেরা, দুর্বৃত্তরা। এদেরকে সরাতে হবে একাডেমি কস্ট। প্রত্যেকটা জায়গা থেকে যদি এদেরকে না সরানো যায়, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো অঘটনের দিকে দেশ চলে যাবে। এবং পাশাপাশি আরেকটি কথা যেটি আমি বলছিলাম, একজন উপদেষ্টা বর্তমানে হাসিনা নিয়োগকৃত ডিজিএফ এর প্রধান হামিদের সঙ্গে বৈঠক করেছেন, গোপনে বৈঠক করেছেন। প্রকাশ্যে হলে একরকম ব্যাপার ছিল, গোপনে বৈঠক করেছেন। তাকে 2 দফা গাড়ি পরিবর্তন করে আবার ক্যান্টনমেন্ট থেকে বাইরে চলে গেছেন। তো এই জাতীয় ঘটনা যদি ঘটতেই থাকে, আমরা কিন্তু ওয়াচডগের ভূমিকায় আছি। ইনশাল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না। এত রক্তপাতের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতা যদি কেউ ঋণ করতে চান, এই স্বাধীনতা যদি আপনার বিচার বিবেচনায় যদি না কুলায়, ছেড়ে দেন দায়িত্ব। কিন্তু হামিদের পরামর্শ নিয়ে কোনো কাজ আপনি করতে যাবেন না, আপনারা করতে যাবেন না অন্তত। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।